কি রে, তুই এদিকে এখনো কি সলভ করছিস এখন? দাদা পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। এত কিছু তুমি বলো, আমি কীভাবে সলভ করবো? কিছুদিনের মধ্যে আর 1 মাসেরও বেশি সময় নেই, নিটের পরীক্ষা, এত কিছু কোশ্চেন বাকি। মডিউল সলভ করবো আর কী সলভ করবো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কিছু সাজেশন দাও না। দেখো না, স্নান করা পর্যন্ত হয়নি আমার, এত পড়ার চাপ, এত কিছু সলভ করছি। মনে হচ্ছে যেন কোনোভাবে জাস্ট পরীক্ষাটা হয়ে যাক খালি, তাহলে আমি বেঁচে যাবো। তুই চিল মার, ইউটিউবে 1 মাসের মধ্যে কীভাবে নিট ক্র্যাক করা যায় ভিডিও দেখে নে, ওখানে তো সমস্ত কিছু বলা আছে। তুই 1 মাসের মধ্যে কীভাবে পড়ে নিট কমপ্লিট করে দিবি, ক্র্যাক করে নিবি। তুই চিল মার, নিট পাস। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, আমি এখন হোস্টেলে আছি, তাই তো ওই জন্য ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে, সরি ফর দ্যাট। তাহলে তোমরা যদি ভাবো যে আমি যদি এইভাবেই সাজেশন দিই, তাহলে তোমরা কি শুনবে না অবভিয়াসলি। কারণ এটা শোনার ব্যাপার নয়, এটা হচ্ছে যে সবার নিটের প্রিপারেশন, সবার নিটের জার্নি সেম হয় না। সবাই ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট জিনিসে অ্যাপ্রোচ করে। সেটা আমিও করেছি। আমার থেকে আমি যদি সাজেশন দিয়ে তুমি এটাভাবে করো, তুই এটাভাবে কর, কোনোদিনও সম্ভব নয় এই জিনিসটা। কারণ সবারই অ্যাপ্রোচ টু দ্য সেম থিং ইজ ডিফারেন্ট। ওকে, ইউটিউবে এখন অনেক ভিডিওস করে থাকে, ভিডিওসে পুরো ছড়াছড়ি। আমার সময় থেকে তো আমিও দেখছি, আমিও তো ইউটিউব থেকেই মানে মোটামুটি পড়েছি বা ইউটিউব থেকে দেখেছি। তো ওই 1 মাসের মধ্যে নিট ক্র্যাক করে দেবো, 1 মাসের মধ্যে এই চুটকি মেরে সমস্ত আমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব হয়ে যাবে। এটা সত্যি বলতে গেলে এটা কোনোদিনও সম্ভব নয়। তুমি যদি প্র্যাকটিক্যালি ভাবো, যাদের একদমই পড়া নেই এই মোমেন্টে, যারা সারা বছরটা ভালোভাবে পড়েনি, তাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসটা, আমি কোনো কাউকে মিথ্যে হোপ দেবো না, কিন্তু জিনিসটা সত্যি কি প্র্যাকটিক্যালি পসিবল? না, পসিবল না। এবার দুটো জিনিস, এবার আমার যদি নিজের প্রতি রিগ্রেট হয় যে না আমি এই বছরটা খারাপ করেছি, আমাকে পরের বছর এই বছরটা থেকে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। আর যখন পরীক্ষাটা হয়, পরীক্ষাটাকে একটা কী বলবো, অ্যাজ এ টেস্ট দাও। তাহলে নেক্সট টাইম যখন তুমি আবার যখন প্রিপারেশন নেবে বা প্রিপারেশন ইয়ে করবে, তাহলে তুমি আর ওই কনফিডেন্স থাকবে না আমি এই কয়েকদিনে পরেই এই এক্সামটা এরকমভাবে দিয়েছি। সো দেয়ার আর মেনি থিংস। এবার তাহলে যারা পড়েছে তাদের জন্য কী কী টিপস বলবে, যে দাদা লাস্ট মিনিট বা লাস্ট এই 1 মাসের প্রিপারেশন আমি কী কী দিতে পারি, যে আমার পরীক্ষাটা আরও বেস্ট হবে, আমি আরও ভালো র্যাঙ্ক নিয়ে আসতে পারবো, আমি আরও ভালো কোনো কলেজ পেতে পারি, এরকম একটা জিনিস। কারণ এই সময়টাতেই মানে আমি বলতে পারি আমি আমার 2 বছর নষ্ট করেছি বারবার রিপিটার হয়ে। অ্যাজ এ রিপিটার আমিও এটাই বলতে পারি যে এই সমস্যায় সবথেকে ভালনারেবল পয়েন্ট আমি যদি বলি, যে নিট প্রিপারেশনের সবথেকে ভালনারেবল পয়েন্ট কোনটা, এই লাস্টের 1 থেকে যে 2 মাসের যে গ্যাপটা হয়েছে, সেইটাই হচ্ছে সবথেকে ভালনারেবল পয়েন্ট। কারণ এই সময়টাতে মানুষ হয়তো বা কানেকশান হারিয়ে ফেলে, না হলে পড়াশোনা থেকে মন চলে যায়, না হলে বুঝতে পারে না যে আমি লাস্ট মিনিটে কীভাবে পড়বো, এতগুলো জিনিস, এত ফর্মুলা, এত কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমি কীভাবে অ্যাপ্লাই করবো, তারা সেটাই কিছু বুঝতে পারে। এইবার ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আমি কীভাবে প্রিপারেশন করেছিলাম, তাহলে সেই প্রিপারেশনের ফার্স্ট ইয়েটাই হলো যে আমার হোপ। তো এবার হোপ মানে কি, হোপ মানে অনেকে ভাববে যে আমি নিট পেয়ে যাব এরকম, বা দ্যাটস নট লাইক দ্যাট। আমি বলতে চাইছি হোপ ইজ দ্যাট যে না, আমি ভালোভাবে পড়েছি কয়েকটা বছর, আমি এই কয়েকটা মাস এত ভালোভাবে দিয়েছি এই জিনিসটার পিছনে, তো আমি কেন পারবো না এই জিনিসটার পিছনে, লাস্ট মিনিট আমি কেন ঘাবড়াচ্ছি? আমি তো নিজে সব থেকে ভালোভাবে জানি যে হোয়াট আই হ্যাভ ডান, আমি কি দিয়েছি, আমি নিজের প্রতি কি ইনভেস্ট করেছি। সো আমি এই প্রিপারেশনে জানি তোমরা দেখবে যে তোমরা অনেক কিছু হারিয়েছো, অনেক কিছু হয়তো বা চলে গেছে, কিন্তু একটা জিনিস যায়নি, সেটা হচ্ছে হয়তো বা তোমার ধৈর্য আর এই যে নিট বা ডক্টর যেটাই বলো, আলটিমেটলি গোল হওয়া কি আমাদের ডক্টর সবাই। তাহলে একজন যে ডক্টর হওয়ার যে চাহিদাটা বা ইচ্ছেটা, ওটা কি কোনো চলে যায়নি? তো ওটাই আমাদের স্বপ্ন, ওটাই আমাদের যেটা গোল, ওটাকে নিয়ে তোমাদেরকে এই লাস্ট মিনিটের মধ্যে ওটাই তোমাকে সবথেকে বেশি হোপ দেবে, আমি যেটা মনে করি। আর আমি যদি আমার সেকেন্ড পয়েন্টের দিকে আসি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি স্পেশাল কোনো টিপস দিব না যে এই সাবজেক্টটা এইভাবে পড়ো, এই সাবজেক্টটা তুমি এইভাবে পড়ো। কারণ যারা পড়েছে বা যারা জিনিসটাকে বোঝে, তারা জানে যে আমি এই জিনিসটাকে আমি কীভাবে পড়েছি। আর আমি যদি এবার তোমাদেরকে সাজেশন দিয়ে বলি যে
না না, ফিজিক্সটা তুমি এইভাবে পড়েছো, তুমি এটা তোমার ভুল হচ্ছে, এটা এইভাবে হবে না। তাহলে কী হবে বলো তো জিনিসটা? তাহলে হয়ে গেল যে আমি ইম্পোজ করছি জিনিসটা, যে যে সেলফ সেলফ কী বলবো, নিজস্বত্ব যেটা আছে, যেটা নিজস্ব ভাবটা চলে যাবে। এবার নিজস্ব ভাবটা যদি তোমার চলে যায় তোমার কাছ থেকে, তাহলে তোমার পড়াটাতে আরও বেশি মন লাগবে না, লাস্টের মধ্যে আরও বেশি ঘাবড়ে যাবে। তো ওটাই বলছি যে নিজের নিজস্বত্বটা কোনো দিনও অন্য কোনো জিনিসকে দেখে বা অন্য কোনো ভুলভাল জিনিসে মোটিভেট হয়ে ওটাতে যাতে না হারিয়ে যায়। তুমি নিজে জানো যে আমি এই সাবজেক্টটাকে কীভাবে পড়েছি, তুমি নিজে জানো যে আমি এই সাবজেক্টটায় কতটা টাইম দিয়েছি, কোন সাবজেক্টটাতে আমার বেশি ভয় লাগছে, কোন সাবজেক্টটা আমার কম ভয় লাগছে। তো যেই সাবজেক্টটাতে আমার বেশি ভয় লাগছে আমি সেই সাবজেক্টটাকে আগে প্রিপেয়ার করবো না। যেই সাবজেক্টে আমার বেশি ভয়, মানে যেই জিনিসটাতে আমার বেশি ভয়, আমি তো সেটার জন্য আগে সামনের দিকে আমাকে আগাতে হবে। হঠাৎ করে যদি ওখানে কোনো কিছু সমস্যা হয়ে যায়, তাহলে আমার যেটা ভালো জিনিসটা থাকবে সেটাও তো আমার হাতছাড়া হয়ে যাবে। বা ভালো জিনিসটা দেখা গেলো যে ভালো যেটা সাবজেক্ট, ওখান থেকে 2-3টে কোশ্চেন বা 10-15টা কোশ্চেন এমন চলে আসলো যে আমি জানি না, বুঝতে পারছি না, তাহলে তখন যেটা সাবজেক্ট ওই জন্যই ফিজিক্স, chemistry, biology, all three are equal importance, but as we are going to be a doctor, obviously biology is very important. বায়োলজিতে আমাদের জুলজি আছে, বটনি আছে, তো জুলজি তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বটনিও ইজ অলমোস্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে তুমি কাউকে একদম ছোটো করে দিতে পারো না, কাউকে বড় করে দিতে পারো যে বায়োলজি না, বায়োলজি খুব বড় জিনিস, বায়োলজিকে খুব ভালোভাবে পড়তে হবে। ফিজিক্স কেমিস্ট্রি পড়বো না, ফিজিক্স কেমিস্ট্রি একটু নম্বর পেলে এরকম কিন্তু হয় না, এটা আমি করেছিলাম, এটা সবথেকে বড় ভুল সবার, যে বায়োলজিতে বেশি টাইম দেবো বায়োলজি, কিন্তু বায়োলজিতে আলটিমেটলি হাউ মাচ নাম্বার ইন 720, দিস ইজ আউট অফ 360 নাম্বার ইন বায়োলজি, অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য আদার নাম্বারস? তুমি কীভাবে পাবে ওই জিনিসটা? যে সবাই দেখছে 600+ কাট অফ, আমরা তো দেখেছি আগের বছর। হোয়াট ইজ দ্য কাট অফ? 600+, 650+ সবার টার্গেট। তাহলে ওটা পসিবল কী করে? ওটা পসিবল একমাত্র তুমি যখন প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিচ্ছ। লাইক আমি যদি বলি ফিজিক্স, আমি আমার যেটা প্রিপারেশনের সময় করেছিলাম, ফিজিক্সে আমার প্রথম যে ড্রপ ইয়ার ছিল, আমার প্রথম ড্রপ ইয়ারগুলোতে আমি ভালোভাবে প্রিপেয়ার করিনি। আমার মনে হয়েছিল ফিজিক্স হ্যাঁ আমার হয়ে যাবে, কারণ ফিজিক্স সাবজেক্ট আমার ভালো লাগবে। এবার ওটা করতে গিয়ে কী হলো, ব্যাস লাস্ট মোমেন্টে আমার কাছে কোনো নোটস নেই, নো প্রিপারেশন, আমি গুলিয়ে ফেললাম, আমার পুরো বছরটা চলে গেল। আমি বায়োলজিতে ভালো নাম্বার হয়েছিলাম, তাও গেলো, ব্যাস জিনিসটা শেষ হবে। এবার তাহলে হচ্ছে আমি ফিজিক্সটাকে অ্যাপ্রোচ করবো কীভাবে, হাউ টু অ্যাপ্রোচ দ্য ফিজিক্সে আমি তোমাকে একটা কথা বলতে পারি, ফিজিক্স ইজ এ ভেরি গুড সাবজেক্ট, যাদের অনেকে ভালো লাগতে পারে, অনেকে ভালো নাও লাগতে পারে, বাট ইফ ইউ সলভ ফিজিক্স ইটস ভেরি গুড সাবজেক্ট, কারণ there are some logics behind everything, the why you are applying this formula, why you are applying this formula, not the other formula, the diagrams, you can see the pulley systems or the problems from the Newton's law or the systems from the energy conservation. alpha beta gamma ka chala, I think physics আমার যেরকম কী বলবো, আমার যে অ্যাপ্রোচটা ছিল যে লাস্ট মোমেন্টে আমার ফিজিক্সে যাতে আমার নোটস প্রিপেয়ার থাকে, যেইবার আমি পাই সেইবারের আমি কথা বলছি, যাতে আমার ফিজিক্সের নোটস প্রিপেয়ার থাকে, আমার ফর্মুলা শিট যাতে একটা প্রেজেন্ট থাকে আমার কাছে, আমি যতটা পারবো ততটা ফিজিক্সের প্রবলেমসগুলোকে সলভ করবো, নট দ্য জেই অ্যাডভান্স লেভেল, আমাকে যে একদম জেই অ্যাডভান্স লেভেলে গিয়ে সলভ করতে হবে সেটা নয়, আই ক্যান সলভ দ্য জেই মেন্স লেভেল, দ্য প্রিভিয়াস ইয়ার নিট লেভেল, or the test that we all are giving at that time, or any test series we can approach. So there are many possibilities, or I can say that আমাদের কাছে অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস করার কিন্তু জিনিস আছে, যে অনেক হয় না যে অনেকের মনে হয় যে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করার কোনো জিনিস, কোয়েশ্চেন প্র্যাকটিস করার তো কোনো জিনিস নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি ভাবি আমাদের কাছে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করার জিনিস প্রচুর আছে, আমরা সেটাকে ইউটিলাইজ করি, আমাদের হাতের জিনিসটা যেটা আছে আমরা সেটা ইউটিলাইজ করি। এবার ফিজিক্সটাকে আমরা তাহলে দেখবো কীভাবে লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য, লাইক ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স যেগুলো হচ্ছে ইলেকট্রোস্ট্যাট, অপটিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম ফ্রম ক্লাস 12, কাইনেম্যাটিক্স ফ্রম ক্লাস 11, দেন হচ্ছে যে আর কী আছে, লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি, gravitation, from gravitation there are always 2 to 3 questions will come, that's a very important chapter in physics.
physics point of view. They can also combine this chapter and make a newer problem or a higher level of problem. So this can happen in physics also. So physics এর অ্যাপ্রোচ করার জিনিসটাই হলো যে solve more questions, solve more with efficiently, solve very quickly. That's the funda or that's the mantra to do a good physics. I can say that to do good in physics in that part. তাহলে অনেকে বলতে পারে দাদা তাহলে এনসিআরটির ফিজিক্সটা কি সলভ করবো এখন, না এনসিআরটি ফিজিক্স অতটা ইম্পর্টেন্ট নয়? না, আমি বলবো যে এনসিআরটি ফিজিক্স ইম্পর্টেন্ট, কারণ কিছু লাইন বা কিছু এক্সপ্লানেটরি কোয়েশ্চেন দেখা গেলো দিয়ে দিল, তখন ওটা এনসিআরটি থেকে যদি তুলে দেয় লাইনটা, সেটাও হতে পারে। বা এনসিআরটি এক্সাম্পলার হয়, এনসিআরটি এক্সাম্পলার থেকে যদি কোয়েশ্চেন তুলে দেয়, অনেক সময় হয়েছে যে এনসিআরটি এক্সাম্পলার থেকে তুলে দিয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু এনসিআরটি কী করতে হবে সেটা আমাদেরকে ফিজিক্সে স্পেসিফিক হতে হবে, কারণ ফিজিক্সে এনসিআরটির ইউজটা আমাদের ক্ষেত্রে একটু হলেও লিমিটেড। যেমন বায়োলজি কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকটা বেশি, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে আমি মনে করি যে একটু লিমিটেড। কারণ হচ্ছে যে ফিজিক্সের ক্ষেত্রে আমাদেরকে যেই জিনিসগুলো হতে হবে, তাহলে সেই স্পেসিফিক জিনিস একটা এনসিআরটি এক্সাম্পলার অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এনসিআরটি এক্সাম্পলার। আর এনসিআরটি যেগুলো সলভ কোয়েশ্চেন্স আছে ফিজিক্সের, সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি এক্সারসাইজের কোশ্চেনগুলো, যাদের কাছে এখন টাইম নেই, আমি বলবো না যে এখন ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে। যাদের ফিজিক্স ভালো হয়ে আছে আমি বলবো যে তারা ওটা প্র্যাকটিস করে নিতে পারে। কিন্তু যাদের কাছে টাইম নেই, যাদের মনে হচ্ছে যে আমার এখন এত কিছু হচ্ছে না, তাহলে তারা ফিজিক্সের ফর্মুলাগুলো ভালোভাবে রিভাইজ করুক, কোথায় আমি ওই জিনিসটাকে অ্যাপ্লাই করবো, সেই জিনিসটাকে বারবার করে সেই কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করুক। কোয়েশ্চেনগুলো প্র্যাকটিসের মাধ্যমে ফিজিক্সে একমাত্র বেটার হওয়া যাবে। ফিজিক্সের কোনো আর উপায় নেই যে কেউ তোমাকে গুলিয়ে খেয়ে যেতে পারবে না যে না এই জিনিসটা এখানে অ্যাপ্লাই হবে, এই জিনিসটা তুমি এখানে করো। যত ভালো টিচারের কাছে তুমি পড়ে নাও, যার কাছেই পড়ে নাও, যতক্ষণ না তুমি নিজের মাথায় নিজের কনসেপ্টটা না বসাতে পারছো যে ফিজিক্সে এই জিনিসটা, হ্যাঁ গ্র্যাভিটেশনের এই ফর্মুলাটা আমার এই জায়গাটাতেই বসবে, তখনই তোমার ফিজিক্সটা কিন্তু হবে। নাহলে কিন্তু ফিজিক্সে कॉन्सेंट्रेटेड H2SO4 ने पूरा আমার কিছু पूरा बचपन তাহলে দাদা নেক্সট আমাদের পার্ট হচ্ছে কেমিস্ট্রি। যে দাদা বলবো যে কেমিস্ট্রি নিয়ে আমি কী বলবো, কেমিস্ট্রি নিয়ে আমি অনেক কনফিউজ। কারণ আমি অনেক আমার বলবো জুনিয়র্সদেরকে দেখেছি, আমাদের সিনিয়র্সদেরকে দেখেছি, এমনকি আমি নিজেও অনেক সময় ফেসে গেছি কেমিস্ট্রি থেকে। কীভাবে ফেসেছি, ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু প্রবলেমস, ইনঅর্গানিক কেমিস্ট্রি এত মুখস্থ করতে ভালো লাগে না। অর্গানিক কেমিস্ট্রি ইজ কোয়াইট গুড, অর্গানিক কেমিস্ট্রিতে অনেক কনসেপ্ট আছে, অর্গানিক কেমিস্ট্রিতে সলভ করাটা খুব মজাদার। অর্গানিক কেমিস্ট্রি সবার ভালো লাগে। একটা জিনিস যেটা কেমিস্ট্রি ভালো লাগে না, সেটা হচ্ছে এক্সেপশনস। কেমিস্ট্রিতে এত এক্সেপশনস রয়েছে, আমরা যদি পিরিয়ডিক টেবিলে যাই ওখানেও এত এক্সেপশনস, আমরা যদি আবার থার্মোডাইনামিক্স বা এত কিছুতেও আসি ওখানেও এক্সেপশনস, মানে এত এক্সেপশনস আছে কেমিস্ট্রিতে। তাহলে মানুষ ওখানে এক্সেপশনস মনে করতে করতেই কেমিস্ট্রি শেষ হয়ে যায়। তো কেমিস্ট্রি অ্যাপ্রোচটা হচ্ছে যে ফার্স্ট আমি যদি কেমিস্ট্রি 3টা পার্ট চলো ভাগ করে নেওয়া যায়। ফার্স্টটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, দেন ইনঅর্গানিক কেমিস্ট্রি, দেন অর্গানিক কেমিস্ট্রি। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমি কী করতে পারি? ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ অলমোস্ট অল লাইক ফিজিক্স। যে তুমি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে, ফিজিক্যাল কেমিস্ট্রি ফর্মুলা বেসডই আছে। মোস্ট প্রবাবলি যেগুলো কোয়েশ্চেন আসবে বা এসছে এখনও পর্যন্ত ফর্মুলা বেসড এসছে, একটু কনসেপচুয়াল মাঝে মধ্যে আছে, কনসেপচুয়াল বেস কিছু কোয়েশ্চেন আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, তবে বেশিরভাগটাই ফর্মুলা বেসডই আছে, অন্তত নিট লেভেলে। আর হচ্ছে যে ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ কোয়াইট ইজি, তুমি যদি বুঝতে পারো। আর যদি আমি বললাম যে ফিজিক্সের মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রি ইজ লাইক ফিজিক্স, তুমি যদি বুঝতে পারো যে ফিজিক্যাল কেমিস্ট্রি, হ্যাঁ যে সলিউশনের এই ফর্মুলাটা আমাকে বিশেষ প্রকারে এই সলিউশনের এই যে এই প্রবলেমটা দিয়েছে আমাকে এখানেই ফেলতে হবে, তাহলে ইয়েস আমি ওটাকে সলভ করে দিতে পারবো। আরেকটা জিনিস কোথায় সবার থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি গন্ডগোল হয়, থার্মোডাইনামিক্সে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, ওই জিনিসটা সবাই খেয়াল রাখো যে থার্মোডাইনামিক্সের পজিটিভ নেগেটিভটা যাতে ভুল না হয়। ফিজিক্সের থেকে কিন্তু এটা একটু কেমিস্ট্রিটা একটু আলাদা। আচ্ছা, এবার আমরা যদি আসি ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্টে, তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি এত মুখস্থ। আমি বলবো যে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা তোমরা শুধু এনসিআরটি যেটা আছে, এনসিআরটি ইনঅর্গানিক কেমিস্ট্রি লাইন বাই লাইন একদম ভালোভাবে পড়ে যাও। হোয়াট এভার পিরিয়ডিক টেবিলটা অবভিয়াসলি ওখানেও কিছু কনসেপ্টুয়াল আছে যে কীভাবে আমাদের ব্যাসটা বাড়ছে বা কীভাবে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে, সেগুলো নিয়েও আমরা মানে ওটাও একটা কনসেপচুয়াল বিষয়। তো ওখানেও কনসেপচুয়াল আছে, কিন্তু বেশিরভাগ জিনিসটাই তো বুঝতে পারছো যে জিনিসটা হচ্ছে বেশিরভাগটা মুখস্থের উপরে টিকে আছে। তো ওখানে আমি বলবো যে জিনিসটা বোঝা হচ্ছে সেই জিনিসটা ভালো হয়। অবশ্য কেমিক্যাল বন্ডিং খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওখান থেকে প্রত্যেকবার 3 থেকে 4টে কোশ্চেন প্রত্যেকবার আছে। কেমিক্যাল বন্ডিং ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, বিভিন্ন যে ব্লকসগুলো আছে, ডি ব্লক, এফ ব্লক, টি ব্লক থেকে অনেক কোশ্চেন আছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর কোথা থেকে পড়বে? এনসিআরটি।
এখন শুধু এনসিআরটি জিনিস থাকে। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এখন যা তুমি নিজের নোটস বানিয়েছো আর যা তোমার এনসিআরটি যেটা আছে, এনসিআরটিকে একদম পুরো আমি বলবো যে ভালো কথা বলে চেটে নাও একদম এনসিআরটিকে। এনসিআরটি যা বক্সেস আছে এনসিআরটি থেকে একদম ঠোঁটের আগে লেগে থাকে এনসিআরটি প্রত্যেকটা লাইন, আমি সেটাই বলতে পারি। কারণ এনসিআরটির ইনঅর্গানিক কেমিস্ট্রি পার্টটা আমি এভাবে প্রিপেয়ার করেছিলাম। এবার আমি আছি অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে যে ইজ লাইক লজিক্স। আমার যদি এখানে এটা জাম্প করে ইলেকট্রনটা বা আমার এখানে যদি রেজোনেন্স হয় তাহলে আমার এখানে স্টেবিলিটি বাড়বে না স্টেবিলিটি কমবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু এটাও কিন্তু লজিক, পুরো অর্গানিক কেমিস্ট্রিটা লজিকের উপরে দাঁড়িয়ে আছে। আমার যদি বেসিক্স অফ অর্গানিক কেমিস্ট্রি ক্লিয়ার থাকে তাহলে অর্গানিক কেমিস্ট্রি কারো প্রবলেম হওয়ার অসুবিধা মানে জায়গায় নেই। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে এমন কোনো পার্ট নেই যেটা আমি বলবো যে কেউ বুঝতে পারছে না, যার বেসিক্স যদি ক্লিয়ার থাকে। অবভিয়াসলি বেসিক্সটা না ক্লিয়ার থাকলে অর্গানিক কেমিস্ট্রিতেও কিন্তু প্রবলেম হবে। এবার অর্গানিক কেমিস্ট্রি আমি লাস্ট মোমেন্টে তারা কীভাবে প্রিপেয়ার করবো, যেগুলো রিয়াকশানস আছে, যেগুলো নেম রিয়াকশানস আছে ওগুলোকে ভালোভাবে পড়ো। SN1 SN2 তারপরে যেগুলো এলিমিনেশন রিয়াকশানস আছে ওগুলোকে মেকানিজম ভালোভাবে মনে রাখতে হবে, ওগুলোর মেকানিজম ওগুলো কীভাবে হচ্ছে। তারপরে রেজোনেন্সের ফান্ডা কী, রেজোনেন্সের স্টেবিলিটি কীভাবে হয় ওগুলো আমরা পড়তে পারি ভালোভাবে। বেসিক যেগুলো জিনিস আছে বেসিক জিনিসগুলো আর আচ্ছা অর্গানিক কেমিস্ট্রিটাও কিন্তু আমাদেরকে এনসিআরটি থেকে অবভিয়াসলি পড়তে হবে, কারণ এনসিআরটি থেকে অনেক কোশ্চেন আছে। অর্গানিক কেমিস্ট্রি প্রচুর কোশ্চেন আছে। সো ওই জন্য ওই যে গ্লুকোজ যেটা চ্যাপ্টার বায়োমলিকিউলস যে বায়োমলিকিউলস যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রির মাধ্যমেও আছে, বায়োলজিতেও আছে। গ্লুকোজ, কার্বোহাইড্রেটস নিয়ে, প্রোটিনস নিয়ে, ডিএনএ নিয়ে যে চ্যাপ্টারটা আছে কেমিস্ট্রিতেও সমান ইম্পর্টেন্ট, বায়োলজিতেও সমান ইম্পর্টেন্ট। বায়োলজিতে আরও বেশি ইম্পর্টেন্ট, কেমিস্ট্রিতেও সমান ইম্পর্টেন্ট। ওখান থেকে ওই বন্ডগুলো নিয়ে সবসময় কোশ্চেন আছে। আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, কী লিঙ্কেজ হয়, তো এই জিনিসগুলো ওখান থেকে ভালোভাবে পড়তে হবে। তো আমাদের ক্ষেত্রে তাহলে কী হলো, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদেরকে ফর্মুলা, তাহলে আমি যদি শর্ট আপ করি কেমিস্ট্রিকে, তাহলে কেমিস্ট্রির শর্ট আপটা কীভাবে হবে, ফিজিক্যাল কেমিস্ট্রির ফর্মুলা ভালোভাবে করো, ওগুলোকে বারবার করে প্র্যাকটিস করো। আমি কোথায় অ্যাপ্লাই করবো জিনিসটাকে, তাহলে সেটা হতে পারে। আমি কোথায় অ্যাপ্লাই করে আমি নিজে যদি আমি অ্যাপ্লাই করে বুঝতে পারি তাহলে দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স যাচ্ছে, তারপরে পরের কোশ্চেনটাও সলভ হয়ে যাবে। আচ্ছা নেক্সট যেটা হচ্ছে যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, ওটাও মুখস্থ করতে হবে এখন এনসিআরটি, আর তোমার যা নোটস আছে সেটা। আর অর্গানিক কেমিস্ট্রিও অল অ্যাবাউট প্র্যাকটিস। আর প্রত্যেকটা আমি বলেই দিলাম যে কয়েকটা রিয়াকশানসগুলো যেগুলো আছে ওগুলো বেসিক মেকানিজম আমাদেরকে ভালোভাবে জানতে হবে। বেসিক মেকানিজমই যদি ক্লিয়ার না হয় তাহলে আমি ওটাকে ক্লিয়ার করবো কীভাবে, ওই জন্য বেসিক মেকানিজমগুলোকে ভালোভাবে ক্লিয়ার করো। কোয়েশ্চেন্স আরও অর্গানিক কেমিস্ট্রি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এফিসিয়েন্সিও বাড়বে আর এফেক্টিভিটিটাও অবশ্যই বাড়বে। তাহলে আমরা স্টার্ট করছি নেক্সট পার্ট বায়োলজি নিয়ে, ঠিক আছে? বায়োলজিতে তাহলে আমরা জানি যে বায়োলজিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ there are 360 numbers in the biology and we have to attempt all the questions. So বায়োলজিতে তো আমরা সবাই জানি যে বায়োলজি ইজ বেসড অন এনসিআরটি, মানে এনসিআরটি ছাড়া একদম এনসিআরটি হচ্ছে বায়োলজি, এনসিআরটি ছাড়া কোনো কিছুতেই মানে বায়োলজি অন্য কিছু যাওয়াটা আমি বলবো না যে নট প্রেফারেবল, মানে বলবো না যে একদমই প্রেফারেবল নয়, তবে স্টিক টু এনসিআরটি ইন দ্য কেস অফ বায়োলজি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি তাহলে বলতে পারি যে এই যে একটা নিচের দিকে একটা তোমরা এখন কোশ্চেন দেখতে হবে, এই কোশ্চেনটা তোমরা সবাই যদি সলভ করে দেখো তাহলে এখানে যে কোশ্চেনটা বলা আছে তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আমি কোথা থেকে তুলেছি কিন্তু এনসিআরটির বিটুইন দ্য লাইন্স থেকে। এটা হচ্ছে হরমোনাল রেগুলেশনের চ্যাপ্টার, হিউম্যান ফিজিওলজি যেটা লাস্ট চ্যাপ্টার, ওখান থেকে তোলা আছে। এই কোশ্চেনটা সবাই সলভ করার চেষ্টা করি আর অ্যান্সারটা নিচের দিকে জানিও, তাহলে আমি যারা রাইট অ্যান্সার দেবে তাহলে সেটাকে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনটা রাইট অ্যান্সার। তো এইভাবে মানে আমি যদি বলি যে এই কোয়েশ্চেনটা কিন্তু একদম বিটুইন দ্য লাইন্স থেকে হবে, ওই জন্য এনসিআরটিটা বায়োলজি এনসিআরটির প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট। আমি সেটা বুঝেছি, কারণ আমি যখন পেপার সলভ করতে গেছিলাম এনসিআরটির উপরে একদম বেস না নিয়ে আমার ড্রপ ইয়ার্সের সময়, তখন আমি অনেক প্রবলেম ফেস করেছিলাম ইন মাই টেস্টস আর ইন দ্য অ্যাকচুয়াল এক্সাম, দুটোতেই। তো তারপরে আমি যখন বুঝলাম যে এনসিআরটি একদম পুরো আমাকে করতেই হবে, এনসিআরটি ছাড়া কোনো উপায় নেই একদম, তাহলে আমি আমার প্রপার নোটস করলাম যেটা আমি বানাতাম, আর তার সাথে কী করতাম এনসিআরটি একদম পুরো এনসিআরটি প্রতিদিন রিডিং অ্যান্ড রিডিং। তাহলে লাস্ট মোমেন্টে আমি ধর এনসিআরটি তাহলে মানে বায়োলজির জন্য প্রিপারেশন করবো কীভাবে, নিজের নোটসটা পড়ো। আর এই সময়টাতে আমি বলবো বায়োলজির জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এনসিআরটি থেকে যতবার পড়বে ততবার পড়ো, এনসিআরটি ইজ দ্য বস। এনসিআরটি ছাড়া কিন্তু বায়োলজিতে উতরানো সম্ভব নয়।
কিছু হ্যাঁ অবশ্যই থাকতে পারে যে 1-2 কোশ্চেন একটু হয়তো বা হতে পারে, বা 3-4টে কোশ্চেন যে একটু এনসিআরটি আউট অফ বা এনসিআরটি থেকে একটু লেভেল আপ করে একটু দিতে পারে, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু বাকি যে মেজরিটি কোশ্চেন 99% বা 98% যেটা কোশ্চেন, ওটা অবভিয়াসলি আমাদেরকে কী করতে হবে, এনসিআরটিটাই কিন্তু ফলো করতে হবে। এনসিআরটি আমাদের কাছে এত কিছু বায়োলজির ক্ষেত্রে, বায়োলজিতে কিন্তু এই যে এই নাম্বারটা আমরা যে ক্যারি করছি, বায়োলজিতে একদম কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে যে নাম্বার কাটার সুযোগ আছে, বায়োলজিতে কিন্তু এরকম নাম্বারে আমি বলবো না যে নাম্বার কাটার সুযোগ নেই, কিন্তু বায়োলজিতে কিন্তু সবাই 360 আউট অফ 360 একদম পেতেই পারে। বায়োলজি কেউ যদি খুব ভালোভাবে পড়ে থাকে বা তার যদি খুব ভালো প্র্যাকটিস থাকে, উইদিন দ্য টাইম সে যদি টাইম লিমিটের মধ্যে যদি কোয়েশ্চেন সলভ করতে পারে, তাহলে সে কিন্তু বায়োলজিতে আমি বলতে পারি যে বায়োলজিতে সে আটকাবে না। বায়োলজিতে 360 আউট অফ 360, আমি নিজে যেরকম একটা কোয়েশ্চেন ভুল করেছিলাম ওই জন্য 355 হয়ে গেছিলো। তবে কিন্তু বায়োলজিতে কিন্তু 360 আউট অফ 360 একদমই পাওয়া যায়। বায়োলজিতে ইজ নট দ্যাট কোয়াইট টাফ আমি বলবো না। তবে হ্যাঁ অবভিয়াসলি যারা ভালো করে এনসিআরটি পড়ছে না বা ভালো করে এনসিআরটি পড়েনি তাদের জন্য কিন্তু অনেক টাফ বলে মনে হতে পারে, কারণ কিছু কিছু লাইন্স একদম পুরো এনসিআরটি থেকে তোলা, আর ওখান থেকে যদি আমরা না পড়ি তাহলে কিন্তু কোয়েশ্চেন্সগুলো আমরা বুঝতেই পারবো না যে বায়োলজিতে কীভাবে করবো। তাহলে বায়োলজিতে আমরা যদি অ্যাপ্রোচ করি একটা ক্লাস 11, একটা হচ্ছে ক্লাস 12। এবার ক্লাস 11-এর মধ্যে বিভিন্ন চ্যাপ্টার্স আছে হিউম্যান, যেরকম আমিও ক্লাস 11 ক্লাস 12 না ভাগ করে চলো ওটাকে বোটানি আর জুলজিতে ভাগ করে যাওয়া যায়। আমি জানি যে জুলজি অনেকের সবারই ভালো লাগে বেশিরভাগ, কিন্তু বোটানিতে আর সবারই একদম পুরো ইয়ে হয়ে যায় যে বোটানি করতে ভালো লাগছে না দাদা, একদম পুরো ভালো লাগছে না। আমার নিজেরও বোটানি বিশেষ আমার ভালো লাগতো না, তবুও কিন্তু বোটানি আর জুলজি দুটোই ভালোভাবে পড়তে হবে, কারণ দুটো থেকেই সেম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আর সেম লেভেলের কোয়েশ্চেনও আসে। আর বোটানিটা কিসের উপরে বলো তো, আমি যদি ফার্স্টে বোটানি নিয়ে আলোচনা করি, তাহলে বোটানিটা আমি বলবো যে বোটানি যদি করতে হয় আমাদেরকে, তাহলে বোটানি করতে গেলে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস রাখতে হবে। উদাহরণগুলো যেগুলো আছে, যেগুলো এক্সাম্পলস আছে, বা যেরকম জাইলেম ফ্লোয়েম, এগুলো যেগুলো স্ট্রাকচারাল ইয়েটা আছে, স্ট্রাকচারের প্রত্যেকটা এলিমেন্টসের নাম, তার সাথে আরও ভিতরে যেগুলো মানে ডিটেলস আছে, সেগুলো কিন্তু আমাদেরকে বারবার করে পড়তে হবে, বারবার করে পড়তে হবে। বোটানি যাদের হয় না আমি তাদেরকে বলবো যে বারবার করে পড়তে আর বারবার করে বোটানি রিলেটেড কোয়েশ্চেন সলভ করতে, তাহলে বোটানিটা কিন্তু আস্তে আস্তে নিজে থেকেই মানে ভালো হতে শুরু করবে। তো বোটানিতে এর থেকে ভালো উপায় তো আর নেই। আর সবথেকে ভালো হচ্ছে ভিজুয়ালাইজ করো তোমার আশেপাশে। বোটানি কি, বোটানি মানে হচ্ছে তোমার আশেপাশে যা আছে, গাছপালা পাতা, আমাদের যেরকম পিনেটেলি কম্পাউন্ড লিভ, আর একটা হচ্ছে পামেটেলি কম্পাউন্ড লিভ, আমরা সবাই জানি। তো পিনেটেলি কম্পাউন্ড লিভও তুমি আমার আশেপাশে পরিবেশে দেখতে হবে, গাছ রয়েছে, পামেটেলি কম্পাউন্ড লিভও দেখতে হবে। এইভাবেই তোমাদের ভিজুয়ালাইজেশন করতে হবে যে আশেপাশে আমার কী রয়েছে বোটানিতে, তাহলেই জিনিসগুলো ক্লিয়ার হবে। ফার্ন নিয়ে আমি যদি বলি, সেটাও আমাদের যদি কোনো শেডেড এরিয়াস হয়, ডাম্প এরিয়াস হয়, তাহলে সেই জায়গাগুলোতে আমরা ফার্ন দেখি, তাহলে ফার্নের স্ট্রাকচার বা এগুলো নিয়ে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, যেগুলো ফ্লাওয়ারের স্ট্রাকচার, আমরা যে অ্যাঞ্জিওস্পার্মে আসি যে ফ্লাওয়ারের স্ট্রাকচার কী হয়, বা যাদের এই জায়গাগুলোতে অসুবিধা হয়, তো আমরা একটা ফ্লাওয়ারকে দেখে নিয়ে একদম বলতে পারবো যে এটা অ্যাঞ্জিওস্পার্মে এই আছে, একটা বৃতি, দলমণ্ডল, তারপরে হচ্ছে যে পুঙ্গেশ্বর চক্র, গর্ভেশ্বর চক্র, যেটা বাংলাতে আমি বললাম এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে হচ্ছে যে বোটানির জন্য কিন্তু এনসিআরটি ইজ মোর দ্যান ইনাফ। এনসিআরটিতেই যা যা উদাহরণ আছে সেটাতে হয়ে যাবে। আচ্ছা, বোটানিতে কিন্তু যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়োলজিক্যাল নেমিং, বায়োলজিক্যাল যেটা নেম আছে সেটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আমরা যদি তাহলে নেক্সট পার্টটাতে আসি, তাহলে ক্লাস 12-এর মধ্যে আমার কী কী বোটানি পার্টে আছে। বোটানি পার্টের মধ্যে আমাদের হচ্ছে যে জেনেটিক্স, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার জেনেটিক্স ছাড়া মানে জেনেটিক্স ওখান থেকে প্রত্যেকবার 4 থেকে 5টে কোয়েশ্চেন ওই ইউনিটটা থেকে প্রত্যেকবার আসে। জেনেটিক্স ইজ খুবই ইম্পর্টেন্ট। জেনেটিক্স মানে হচ্ছে যে আমি যদি বলি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাকে বলো, তাহলে বোটানির জেনেটিক্স ইজ মানে ওয়ে ফার ইম্পর্টেন্ট। তার সাথে কোনটা একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্ল্যান্ট ইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্ট ইকোলজিও একটা বড় চ্যাপ্টার, ওখান থেকেও ইকোসিস্টেম রিলেটেড যেগুলো কোয়েশ্চেন্স আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট। ইকোসিস্টেমস রিলেটেড প্রচুর কোয়েশ্চেন আছে ওই জায়গাটা থেকে। বায়োটেকনোলজি তো একটা ছোটো চ্যাপ্টার হয়ে ওটা হিউজ একটা নাম্বার ক্যারি করে, লাইক 3 to 4 কোয়েশ্চেন অলওয়েজ কাম ইনটু দ্য এক্সাম। নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন ইন দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টসও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ ওই জায়গাটা থেকেও 3টে কোয়েশ্চেন, 3 কোয়েশ্চেন্স ম্যাক্সিমাম 3 কোয়েশ্চেন্স কিন্তু চলে আসে। তাহলে এটা হচ্ছে বোটানি পার্ট। এবার হচ্ছে যে আমি যদি জুলজিতে আসি, তাহলে জুলজিতে হিউম্যান যেটা রিপ্রোডাকশন পার্টটা আছে, বা হচ্ছে যে হিউম্যান রিপ্রোডাকশন পার্টটা তো খুবই ইম্পর্টেন্ট।
তাছাড়া হচ্ছে যে যেটা আমরা হিউম্যান ফিজিওলজি বলি, হিউম্যান ফিজিওলজি ইজ এ হিউজ চ্যাপ্টার। এখন তো ডাইজেস্টিভ সিস্টেমটা নেই, তো আমাদের সময় ছিল ডাইজেস্টিভ সিস্টেমটা, তবে যেগুলো আছে ওগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রেসপিরেশন, তারপরে হচ্ছে যে আমার কেমিক্যাল কন্ট্রোল, সিএনএসের যেটা চ্যাপ্টার আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে নার্ভাস সিস্টেমের যেটা আমি যদি বলি, নার্ভাস সিস্টেমের যেটা চ্যাপ্টার আছে, রেসপিরেটরি সিস্টেম যেটা হ্যামবার্গার ফেনোমেনা, ক্লোরাইড শিফটে যেটা আমরা জানি, অক্সিজেন স্যাচুরেশন কার্ভ যেটা সিগময়েড কার্ভ, ওটা খুবই ইম্পর্টেন্ট। ওই কার্ভটা থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন এসছে, কোন ফ্যাক্টরসের জন্য লেফট ওয়ার্ড শিফট হয়, কোন ফ্যাক্টরসের জন্য রাইট ওয়ার্ড শিফট হয়, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই পার্টিকুলার চ্যাপ্টারটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তারপর রেসপিরেটরি সেন্টার আমাদের কোথায় থাকে, মেডুলা অবলঙ্গাটা আমরা সবাই জানি মোটামুটি এটা। আর বাকি হচ্ছে যে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, ওখানে কিন্তু ইমেজ বেসড কোয়েশ্চেনও আসতে পারে। তো এনসিআরটির ইমেজ, হ্যাঁ ইমেজ বেসড কোয়েশ্চেনও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি যে ইম্পর্টেন্ট ইমেজেস আছে তাহলে ওগুলোও কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে, কারণ ইমেজ বেসড কোয়েশ্চেনও আসার প্রবাবিলিটি খুব বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইভলিউশন, আমি যদি বলি ইভলিউশন থেকে হার্ডি-উইনবার্গ ফেনোমেনন যেটা আছে, হার্ডি-উইনবার্গ ফেনোমেনন ইজ ওয়ে ফার ইম্পর্টেন্ট। ওখান থেকে অনেক আমি যদি বলি ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে। হার্ডি-উইনবার্গ পি এর পি অ্যান্ড কিউ এর যেটা ফ্রিকোয়েন্সি, আমি যেটা বলছি ফ্রিকোয়েন্সিটা কীভাবে আমি বের করতে পারি সেটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে হচ্ছে যে ইভলিউশন থেকে বিভিন্ন ধরনের যেগুলো থিওরিজ আছে, ডারউইন থিওরি, ডারউইন থিওরিতে ওখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ডারউইনিজমটা অবশ্যই পড়তে হবে ওখান থেকে। আচ্ছা, তারপর হিউম্যান ইভলিউশন থেকে প্রত্যেক বারবার মানে কোয়েশ্চেন আসে হিউম্যান ইভলিউশন থেকে। হিউম্যান ইভলিউশনটাও খুবই ইম্পর্টেন্ট ওই জন্য। আর হচ্ছে যে মোটামুটি তো এখান থেকে এরকম ক্লাস 12-এর এই পার্টটা, আর ক্লাস 11টাও মোটামুটি আমার মনে হয় যে আমি কভার করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, সেল স্ট্রাকচার যেটা আছে, সেল স্ট্রাকচার ওটাও খুব ইম্পর্টেন্ট, সেল স্ট্রাকচার। তারপরে হচ্ছে যে আমি যদি বলি সেল ডিভিশন ইজ খুব ইম্পর্টেন্ট। সেল ডিভিশনটা মাইটোসিস, বিশেষ করে মিওসিস, কারণ মাইটোসিস একটু ইজি, মিওসিসটা থেকে কোয়েশ্চেন ঘোরানো বা কোয়েশ্চেন বলবো যে আসার চান্সেসটা সবসময় বেশি থাকে, কারণ একটু স্টেপসগুলো বেশি, কারণ আমরা জানি মিওসিস 1 আর মিওসিস 2 হয়, রিডাকশন ডিভিশন আর ইকুয়েশনাল ডিভিশন সবসময়। তো এটা এই জন্য, আর মিওসিস 2 এর আবার অনেকগুলো ভাগ আছে, আর প্রত্যেকটা স্টেপের আবার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ফাংশনও আছে। ওই জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসকে যাতে ভালোভাবে পড়ি, কনসেপচুয়ালি পড়ি। আর আমি তাহলে আমি মোটামুটি হয়তো এখন তোমাদের মোটামুটি বায়োলজির মোটামুটি সম্পূর্ণ ইম্পর্টেন্ট ইয়েগুলো কভার করে দিচ্ছি। তাহলে আমি যদি সামারাইজ করি হোল বায়োলজিটাকে, যে আমি বায়োলজিটাকে তাহলে দাদা কীভাবে করতে পারবো। বায়োলজিটাকে এখন হচ্ছে যে জাস্ট এনসিআরটিকে বারবার রিড করো। যাদের এনসিআরটি বারবার পড়া হয়ে গেছে, যাদের এখনও পড়া হয়নি বা যাদের মনে হচ্ছে যে আরও কিছুদিন সময় হচ্ছে, তাদেরকেও বলবো যে তারা সবাই এনসিআরটিকেই ফলো করো। এখন এনসিআরটিকে ফলো করো আর এনসিআরটিকেই ফলো করো। এনসিআরটি একদম এখানেই আমাদের লাস্ট উপায়, এনসিআরটিকে করতে হবে। আর প্রত্যেকটা যেটা চ্যাপ্টারের আমি বলবো বারবার করে টেস্ট সলভ করো। তো টেস্ট সলভ করে যতগুলো কোয়েশ্চেন করতে হবে, তাহলে কী হবে, অ্যাকিউরেসি ইমপ্রুভ করবে। অ্যাকিউরেসির সাথে কিন্তু আমার যেটা হচ্ছে টাইমিংটা ইমপ্রুভ করবে, কারণ টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বায়োলজি আমি যত শর্ট টাইমের মধ্যে তত মানে ভালোভাবে করতে পারবো, তত কিন্তু আমি ফিজিক্স কেমিস্ট্রির দিকে কিন্তু টাইম দিতে পারবো। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, যেখানে তোমাদের প্রপার টাইম ম্যানেজমেন্ট করে কীভাবে কোয়েশ্চেনটাকে সলভ করতে পারো সেটা নিয়ে আমি একটা আইডিয়া দিয়ে দিব। তো এখন হচ্ছে যে বায়োলজিতে সামারাইজেশনে এইটুকুটাই আপাতত। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তো আছি, অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কী কী অসুবিধা হচ্ছে আর কী কী বিষয়ে তোমরা জানতে চাও। থ্যাংক ইউ, বাই বাই।